নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভালো থাকুন আপনারা আমার অনুষ্ঠান দেখছেন যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সহায়তা পাচ্ছি, আশা করি আগামী দিনেও পাবো। যারা আমার এই উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান, তাহলে যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রিপশন বটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। দেখুন, মুতোর জবাব দেয়া কাকে বলে সেটা নির্বাচন কমিশন কিন্তু দেখিয়ে দিল। কয়েকদিন আগে বঙ্গেশ্বরী খুব 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সভায় রীতিমতো উষ্মা প্রকাশ করেছিলেন যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে, এরা কারা, কোথায় থাকে, কোন দপ্তরে কাজ করে, সব তথ্য তার চাই চাই চাই। অভিযোগ করেছিলেন কি যে মাইক্রো অবজারভাররা নাকি বিজেপির দালাল, বাইরে থেকে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে ভোটার তালিকায় গড়মিলের জন্য। কমিশন বিজেপির সহযোগী হিসাবে কাজ করছে। বলেছিলেন বাংলা ভাষা বোঝে না, এরা আবার হিয়ারিং কি করবে। 24শে ডিসেম্বর নজরুল মঞ্চে এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ হলো। কয়েকজন বাদ দিয়ে সবাই এসেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনের সিইও মনোজ আগরওয়াল বলে দিয়েছেন যে মাইক্রো অবজারভার হিসাবে যাদের নিয়োগপত্র দেয়া হয়েছে তারা সবাই রাজ্যে থাকেন, রাজ্যে অবস্থিত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার উচ্চ পদে আসেন। এরা কেউ গ্রুপ এ বা গ্রুপ বি পদমর্যাদার অফিসার। অর্থাৎ মুখ্যমন্ত্রীর অভিযোগ সরাসরি খণ্ডন করে দিলেন সিইও। পরিষ্কার বলে দিলেন যে সমস্ত মাইক্রো অবজারভার এই রাজ্যে থাকেন, এই রাজ্যের কেন্দ্রীয় সরকারি দপ্তরে তারা কর্মসূত্রে রয়েছেন। হ্যাঁ, তাদের কেউ কেউ হয়তো বাইরের রাজ্যের বাসিন্দা হতে পারেন, কিন্তু তারা বাংলায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কাজ করেন এবং তারা ভাষাটাও বোঝেন। তাই নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। বঙ্গেশ্বরী প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না। এসআইআর হলো, প্রাথমিক পর্যায়ে 58 লক্ষের নাম বাদ গেল, বঙ্গেশ্বরীর কেন্দ্রে 44,000-এর নাম বাদ গেল। এরপর 30 লক্ষ আনম্যাপড আর 1,67,00,000 তলব করে শুনানি হবে, তাদের নথি চাওয়া হবে এবং সেই নথি যাচাই করা হবে। এখানে কমিশন কতগুলো নির্দেশিকা দিয়েছে। ধরুন একজনকে শুনানির জন্য ডাকা হলো, তিনি নথি জমা দিলেন, সেই নথি কিন্তু যাচাই করতে হবে আধিকারিকদের। জেলায় হলে জেলা শাসক, যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার কাছে সেই নথি যাবে। যে দপ্তর থেকে এই নথি ইস্যু করা হয়েছে সেই দপ্তরের কাছে নথিগুলো পাঠিয়ে জেলা শাসক জানতে চাইবেন যে নথিগুলো যথার্থ কিনা। তারপর রিপোর্ট এলে তিনি কমিশনের ওয়েবসাইটে আপলোড করবেন। 2, ধরুন একজন আবেদনকারী উত্তর 24 পরগনা জেলা, কিন্তু তিনি যে নথিটা দিয়েছেন সেটা পশ্চিম মেদিনীপুর জেলা, মানে সেখান থেকে ইস্যু করা হয়েছে। তখন সংশ্লিষ্ট জেলা শাসককে ইসিআই এর মাধ্যমে ওই জেলার, মানে পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী আধিকারিক, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার কাছে যাবে। তিনি যাচাই করে পাঠাবেন আবেদনকারীর যে জেলার মানুষ সেখানে, তারপর সেখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কমিশনের ওয়েবসাইটে আপলোড করবে। ধরুন একজন কলকাতার ভোটার, কিন্তু তিনি যে নথিটা দিয়েছেন সেটা মহারাষ্ট্র থেকে ইস্যু করা। তখন সংশ্লিষ্ট আধিকারিককে, কমিশনের সিইও কে সেই নথি পাঠাতে হবে। সিইও
ভিন রাজ্যের ইলেকশন কমিশনের সিইওর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে সেই নথির যথার্থতা যাচাই করবেন এবং এই প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। কমিশনের স্পষ্ট বক্তব্য, তালিকায় যেন কোনো অনিয়ম না হয়, একজন প্রকৃত যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় এবং একজন অযোগ্য ভোটারের নামও যেন তালিকায় না থাকে। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। পশ্চিমবঙ্গে এসআইআর করা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, সেই জন্য কমিশন প্রস্তুতিটা নিয়েছে। তা সত্ত্বেও আমার ধারণা যে 100% নির্ভুল তালিকা বার করা সম্ভব নয়, কিছু জল থাকবেই। কারণ যে রাজ্য প্রশাসন এসআইআর এর বিরুদ্ধাচারণ করছে, যে রাজ্যের আধিকারিকদের অধিকাংশই অনুপ্রাণিত, অনেকে গৃহপালিত, তাদের পক্ষে কমিশনের কাজকে সর্বান্তকরণে সমর্থন করা সম্ভব নয়। যদি একজন আধিকারিক কমিশনের নির্দেশ মেনে তার দায়িত্ব পালন করেন, বঙ্গেশ্বরী রোশানলে তিনি পড়বেনই। বঙ্গেশ্বরী চান যে তিনি যেটা বলছেন সেটাই মানতে হবে, তিনিই আইন, বাকি আইন কিছু নয়। তার মুখনিসৃত বাণীকেই তিনি বলেন আইন, এবং সেই আইন, তার মুখনিসৃত বাণীকে যাতে আধিকারিকরা অক্ষরে অক্ষরে অনুসরণ করে সেটা বঙ্গেশ্বরী এনশিওর করতে চান। সেখানে ব্যতিক্রম ঘটলেই তিনি কিন্তু সেই আধিকারিক দিয়ে চিহ্নিত করে রাখেন, সময় হলে তাকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন। এই যে ডাব্লিউবিসিএস অফিসারদের এজিএম হবে, হচ্ছে না, এখন আধিকারিকরা ব্যস্ত। মুখ্যমন্ত্রী তাদেরকে চিঠি পাঠিয়ে বলেছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে আধিকারিকরা যাচ্ছেন, তিনি পাশে আছেন। এটার মধ্যেও একটা বার্তা আছে। বার্তাটা হচ্ছে এই যে আমি আছি, তোমাদের সুখ দুঃখে থাকি, ভিডিওদের জন্মদিনে উইশ করি, প্রত্যেকের সঙ্গে আমার পার্সোনাল একটা টাচ থাকে, তোমরা ভাই আমাকে নির্বাচনটাকে উতরে দাও, আমি আইন, আমার কথা শোনো, আমি ছিলাম, আমি আছি, আমিই থাকবো। অর্থাৎ যেখানে প্রশাসনের সর্বস্তরে বঙ্গেশ্বরীর একেবারে সুদৃঢ় নিয়ন্ত্রণ এবং প্রশাসন একেবারে দলদাস, সেই প্রশাসন কমিশনকে সর্বতভাবে সহায়তা করবে এটা আমি বিশ্বাস করি না, সম্ভবত কমিশনও করে না। প্রথম 2 সপ্তাহ কমিশন এদের উপর ভরসা রেখেছিল, কিন্তু তারপর বুঝতে পারলো যে এদের উপর ভরসা রাখলে এসআইআর প্রক্রিয়াটাই হবে না। তারপর কমিশন তার মতো করে পদক্ষেপ নিয়েছে এবং তাতেই মুখ্যমন্ত্রী চোটে লাল। কখনো জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলছেন, কখনো সিইও কে নাম না করে দুর্নীতিগ্রস্ত বলছেন। সর্বত্র আতঙ্কের একটা ছবি দিদিমণি তুলে ধরছেন যে এসআইআর হচ্ছে, গেল রব। প্রথম 2 সপ্তাহ তৃণমূল ভালো খেলেছিল, কিন্তু কমিশন যেই লুপহোলস গুলো চিহ্নিত করে সেগুলোকে দূর করার চেষ্টা করছে, তখনই দিদিমণি আর খেলার ফাঁকা মাঠ পাচ্ছেন না। তাই তিনি বিষোদ্গার করছেন, বরককে হুমকি দিচ্ছেন, কমিশনকে কি বলবো আর কি, যা মুখে আসছে তাই বলছেন। আসলে তিনি আরিজ আফতাবের মতো অনুপ্রাণিত আধিকারিককে চান কমিশনের সিইও হিসাবে, আর রাজীবা সিনহার মতো কেউ একজন দেশের মুখ্য নির্বাচন কমিশনার হোক সেটা চান। রাজীবা সিনহা পঞ্চায়েত নির্বাচনে কি করেছিল আপনারা জানেন? হাইকোর্ট যখন রীতিমতো মানে কি বলবো আর কি, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কান মুলে দিল, তখন ওই অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকের লজ্জা হয়নি। আজ দিদিমণি দেশের নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কেন করছেন জানেন? রাজীবা সিনহার মতো দেশের নির্বাচন কমিশনার হোক এটা তিনি চেয়েছিলেন। মনোজ আগরওয়ালের প্রতি তার এত রাগ কেন? তিনি আরিজ আফতার নন বলে। তাই দিদিমণি আর খোলা মাঠ পাচ্ছেন না।
খেলতে পারছেন না। খেলা হবে বলছেন। নিজের চেনা মাঠ, সব চেনা পথের পথিক, বাধাগতের বাজনাদার, অনুপ্রাণিত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এত বড় সংগঠন, তাও তিনি স্বচ্ছন্দ বোধ করছেন না। যে খেলা খেলতে তিনি অভ্যস্ত, সেই খেলা খেলতে পারছেন না। তাই তার রাগ উত্তর বাড়ছে, উত্তর। ছোটবাবুরও বাড়ছে। দিদিমণি যা বলেছেন একটা কথাও শোনা হয়নি। বলেছিলেন বহুতলের নিচে কেন ভোট কেন্দ্র হবে, কমিশন বলছে হবে, সারা দেশে হবে, অন্য রাজ্যে যেখানে ভোট হচ্ছে সেখানেও হবে। এসআইআর বাড়ি না করতে দেব না বলে সুসুর করে এসআইআর এ দলকে নামিয়েছেন। প্রথম 2 সপ্তাহ ভালো খেলেছিলেন, এখন খেলতে পাচ্ছেন না। যেই খেলতে পাচ্ছেন না, তাই মুখ্যমন্ত্রী রাগ হচ্ছে, যা মুখে আসছে তাই বলছেন। কমিশন নির্দেশিকা স্পষ্ট বলে দিয়েছেন, ধরুন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাকে তো সই করতে হবে, নথি যথার্থ সেটাই তাকে কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে। তারপর যদি ক্রস চেকে দেখা যায় যে নথি জাল, শাস্তির মুখে পড়তে হবে। এবং কাউকে শুনানিতে ডাকা হলো, তিনি নথি দিলেন, পরে দেখা গেল সেই নথি জাল, তাকে কিন্তু সর্বোচ্চ 7 বছর পর্যন্ত তার জেল হতে পারে। সবাইকে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন 2010 থেকে 24 পর্যন্ত ওবিসি শংসাপত্র হাইকোর্ট বাতিল করেছে। কমিশনকে সেই ওবিসি শংসাপত্র গ্রহণ করবে? আদালত কমিশনের বক্তব্য জানতে চেয়েছে। আর দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এখানে তো অনেক শংসাপত্র দেয়া হয়েছে। এখন শেষ প্রহরে আবার কিসের শংসাপত্র? ক্যাম্প করে দিদিমণি বলছেন যে যা চাইছে দিয়ে দিন। তা যে যা চাইছে দিয়ে দেবে? যাচাই হবে না? ওগুলো যাচাই হবে, এবং যাচাইয়ে যেগুলো ভুল বেরোবে তাদেরকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। যে আধিকারিকরা জাল শংসাপত্র ইস্যু করেছিলেন এবং যে ইলেকশন অফিসাররা চোখ বুজে থেকে সেই জাল শংসাপত্রকে যথার্থ বলেছেন, কমিশন যদি দেখে যে এগুলো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে কমিশনকে, ভোটার তালিকাকে গরমিল করার জন্য, শাস্তির মুখে পড়বে। আর মনোজ আগরওয়াল কিন্তু মুখের উপর জবাব দিয়েছেন, মুতোর জবাব। বঙ্গেশ্বরী মাইক্রো অবজারভারদের নিয়ে বঙ্গেশ্বরী যেসব কথা বলেছিলেন, বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে, বিজেপির দালাল, বাংলা ভাষা জানে কিনা, তাদের সব তথ্য তার ফিঙ্গার টিপসে থাকা, চাই চাই চাই। সিইও খুব শান্ত ভদ্রভাবে বলে দিয়েছেন যে এরা প্রত্যেকেই এ রাজ্যের বাসিন্দা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে এই রাজ্যেই কর্মরত, ভাষার কোনো সমস্যা এদের হবে না। মুতোর জবাব একেই বলে, যেটা মনোজ আগরওয়াল বঙ্গেশ্বরীকে দিয়েছেন, অবশ্যই নাম না করে।